আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পলিমার কি? পলিমার মিন্স হচ্ছে ম্যাক্রোমলিয়ন, মানে মলিকিউল বা বৃহৎ অণু বলা হয়। পলিমারকে কি বলা হয়? ম্যাক্রোমলিকিউল বা এটাকে বৃহৎ অণু বলা হয়। তো বৃহৎ অণু কিভাবে হয়? ধরো অনেকগুলা ছোট ছোট অণু মিলে একটা কি করলো, বড় অণু তৈরি করলো। আই রিপিট, অনেকগুলা ছোট ছোট অণু মিলে কি তৈরি করছে? একটা বড় অণু তৈরি করছে। এই যে বড় অণু যে তৈরি করছে এটাকেই বলা হয় হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড়। আর মাইক্রো মানে কি? ছোট। সো অনেকগুলা ছোট ছোট অণু মিলে যখন বড় অণু তৈরি করবে এটাকে কি বলবে? ম্যাক্রোমলিকিউল বা বৃহৎ অণু বা দৈত্যাকার অণুও বলে। অনেকে এটাকে কি বলে বাবা? অনেকে এটাকে দৈত্যাকার অণুও বলে। কি বলে? দৈত্যাকার অণুও বলে। দৈত্যাকার অণুও বলে। ওকে, অনেকে এটাকে দৈত্যাকার অণুও বলে। সো এই বৃহৎ অণুটা কিভাবে গঠিত হয় আমরা জানি, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে। হ্যাঁ, অনেকগুলা কি অণু মিলে বাবা? ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে এই বৃহৎ অণুটা গঠিত হয়। এখন কিছু প্রশ্ন আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলাকে কি বলে? যেহেতু পলিমার আমরা বললাম অনেক বড় অণু, মানে অনেকগুলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে হচ্ছে পলিমার গঠন হচ্ছে। আমি কিন্তু একটা কথা অনেকবার বলতেছি, কারণটা কি? যেন তুমি ভালোভাবে বুঝতে পারো। তো ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলাকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলাকে বলা হয় হচ্ছে মনোমার। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলাকে কি বলা হয়? মনোমার। আচ্ছা, এই মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। ঠিক আছে, মনো মানে কি? মনের কথা হচ্ছে এক, আমরা পড়ছি। সো দেখা গেছে আমরা একটা ইথিলিন নিলাম, বা একটা, এটা তো ইথিন, খেয়াল করো এটা কি? ইথিন। এটা কি একটা মনোমার বলি এটাকে আমরা। এটাকে কি বলি আমরা? একটা মনোমার। কেন মনোমার বলি? এটা কি একটা ইথিন। ওকে, এটা কি একটা ইথিন। সো যে ঘটনাটা ঘটে, অনেকগুলা ইথিন মিলে কি করবে? ইথিনের একটা পলিমার গঠন করবে। ধরো অনেকগুলো ইথিন কিভাবে মিলবে? পরস্পরের সাথে তো কানেক্টেড থাকতে হবে। এই যে মনোমার নিলাম, এদেরকে কি হইতে হবে? পরস্পরের সাথে কানেক্টেড বা পরস্পরের সাথে যুক্ত থাকতে হবে। অর্থাৎ এই একটা ইথিন, এখানে আমি আরেকটা ইথিন নিলাম, এই দুইটা ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। ধরো আমি আরেকটা ইথিন নিলাম, ধরো এখানে আরেকটা ইথিন নিলাম। সো এই যে ইথিনগুলা লিখতেছি, এগুলা কি করতে হবে? নিজেদের সাথে যুক্ত থাকতে হবে। নিজেদের সাথে যুক্ত থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যুক্ত হবে? সো যুক্ত হওয়ার অনেক মাধ্যম আছে। দেখা গেছে হচ্ছে ওদের দ্বিবন্ধন ভাঙতে পারে, বা এক মোল পানি অপসারণ হইতে পারে। সো অনেকগুলো ওয়ে আছে যুক্ত হওয়ার জন্য। আই রিপিট, যুক্ত হওয়ার জন্য কি আছে বাবা? অনেকগুলো ওয়ে আছে। সো একটা সিম্পলেস্ট ওয়েটা কি? একটা সিম্পলেস্ট ওয়ে যদি বলি ভাইয়া, একটু খেয়াল করো। এই যে এইখানে দ্বিবন্ধনগুলো যদি আমি সরায় নিই, ধরো এই দ্বিবন্ধনগুলো সরায় নিচ্ছি, তাহলে কি হবে? প্রত্যেকের একটা করে হাত তৈরি হবে না বাবা? খেয়াল করো, ওর একটা হাত তৈরি হবে, ওর একটা হাত তৈরি হবে, ওর একটা হাত তৈরি করবে। প্রত্যেকটা কার্বনের একটা করে এক্সট্রা হাত তৈরি হবে। সো প্রত্যেকটা কার্বনের যখন এক্সট্রা করে হাত তৈরি হবে, এই হাত দিয়ে এরা কি করবে? পরস্পরের সাথে যুক্ত হইতে পারবে। ধরো এই মনোমারটা কি হইলো? এই হাতের মাধ্যমে ওর সাথে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো এই মনোমারটা এই হাতের সাথে ওর সাথে যুক্ত হয়ে গেল। সো এই যে যুক্ত হওয়ার যে রেশিওটা, এখানে কি আমি তো অসংখ্য দিচ্ছি, কয়টা দিচ্ছি জানি না। এটা কি এদিক দিয়ে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, এদিক দিয়ে কি হইতে থাকবে? চলতেই থাকবে, মানে যতক্ষণ পারা যায় যুক্ত হইতে থাকবে। আবার এই দিক দিয়ে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ বাম থেকে ডানে চলতেই থাকবে, ডান থেকে বামে চলতেই থাকবে। চলার কোনো শেষ নাই। শেষ আছে কি? বলো, চলার কোনো শেষ নাই। শেষ আছে? শেষ নাই। এই কারণে এইখানে আমরা কি করি, মানে আমাদের তো এত কিছু লেখা যাবে না, এই দাগগুলাকে বড় করে দেই। বড় করে দিয়ে কি করি? এইখানে একটা এন দিয়ে দিই। অর্থাৎ কেন? এই দেখো এনটা কিভাবে দিছি ভাই, একটু খেয়াল করো। এখন কিন্তু এটা আর মনোমার নাই। ঠিক আছে, ধরো ইথিলিনটা, এটা কি ছিল? মনোমার ছিল, একটা অণু ছিল। অনেকগুলা ইথিলিন ভাইয়েরা যুক্ত করছি। হ্যাঁ, এটা কি ছিল? ইথিলিন ছিল। এটা কি ছিল? মনোমার ছিল। অনেকগুলা ইথিলিন ভাইয়া যুক্ত করছে, যুক্ত করে এটা কি করছে? ইথিলিনের একটা পলিমার করছে। বুঝতে পারছো? সো এটাকে কি বলা হয়? পলিমার বলা হয়। আর কেন এখানে এন দিছি? এনটা কিভাবে দিছি দেখো।
ব্র্যাকেটটা কিন্তু এই দাগের ভিতরে দিছি, মানে কি এখানে অসংখ্য যুক্ত হচ্ছে। এই যে ব্র্যাকেটটা, এই বন্ডের ভিতরে দেওয়ার মানেটা কি, এখানে অসীম পর্যন্ত যুক্ত হইতে থাকবে, অসীম পর্যন্ত যুক্ত হইতে থাকবে। আবার দেখো এই ব্র্যাকেটটা এই দাগের এইদিকে দেওয়ার মানে কি, এইখানে অসীম পর্যন্ত যুক্ত হইতে থাকবে, মানে কতটুক যুক্ত হবে আমরা জানি না, রেঞ্জটা জানি না। এই কারণে এন দিয়ে কি বুঝাইছি, এন সংখ্যক যতগুলা পসিবল, এন সংখ্যক মানে কি যতগুলা পসিবল ততগুলা যুক্ত হইতে পারবে। সো এটা কি হয়ে গেল, একটা পলিমার হয়ে গেল। সো এটা কিসের পলিমার, ইথিলিনের পলিমার। তাহলে এটাকে আমরা লিখি পলি ইথিলিন, বা এটাকে অন্যভাবেও লেখা যায়, পলি ইথিন লেখা যায়, পলিথিনও লেখা যায়। সো যা মন চায় তা লিখতে পারো, কোনো সমস্যা নাই, মানে যা মন চায় তা তো লিখতে পারবে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এই যে এইখানে এই দ্বিবন্ধন ভেঙে যে যুক্ত হয়ে গেল, এটা কি এমনি এমনি যুক্ত হয়ে গেল? মনে প্রশ্ন জাগে কিনা? এই যে দ্বিবন্ধন ভেঙে যে যুক্ত হইলো, এটা কি এমনি এমনি যুক্ত হয়ে গেল? তোমার মনে প্রশ্ন জাগে কিনা বলো তো? এমনি এমনি যুক্ত হয়ে গেছে? ইয়েস অর নো? সবাই একটু কমেন্ট করো, একটু পানি নাও। দ্বিবন্ধন ভেঙে যে যুক্ত হয়েছে, এটা কি এমনি এমনি যুক্ত হয়ে গেছে? এইখানে তোমাকে কিছু কন্ডিশন লাগবে, কিছু কি লাগবে, কন্ডিশন বা কিছু শর্ত লাগবে, কন্ডিশন বা যেটাকে আমরা বলি কিছু শর্ত লাগবে। তো শর্তগুলো কি, ফার্স্ট অফ অল তোমার এই প্রথম শর্তটা মাথায় রাখতে হবে, হাই টেম্পারেচার, মানে টেম্পারেচারটা অনেক বেশি হওয়া লাগবে, ঠিক আছে? তারপরে তোমার আরেকটা শর্ত থাকা লাগবে হাই প্রেশার, মানে অনেক বেশি চাপ দেওয়া লাগবে, হাই প্রেশার মানে অনেক বেশি চাপ দেওয়া লাগবে। তো ব্যাপারটা বুঝতে পারতেছো, টেম্পারেচার অনেক বেশি হইতে হবে, প্রেশার অনেক বেশি হইতে হবে। এই দুইটা জিনিস যদি বেশি না হয়, টেম্পারেচার আর প্রেশার, তখন তুমি হচ্ছে এই যে এই যুক্ত করার বা অনেকগুলা মনোমার যুক্ত করে যে পলিমার তৈরি করা, এটা পারবা না। সো কন্ডিশন কি, প্রথম কন্ডিশনই হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার। এছাড়া আরেকটা জিনিস লাগবে, প্রভাবক লাগবে। সবগুলারই কি লাগবে বাবা, প্রভাবক লাগবে। বোঝা গেছে? সবগুলারই কি লাগবে, প্রভাবক লাগবে। সো এই প্রভাবকগুলা না থাকলে কিন্তু হবে না, কারণ প্রভাবক বিক্রিয়াটা সহজে প্রভাবিত করবে বা সহজে বিক্রিয়াটা হচ্ছে বা বিক্রিয়ার হারটাকে বাড়ায় দেয় বা সহজে ইন পয়েন্টে নিয়ে যায়। এটাই হচ্ছে প্রভাবকের কাজ। আমরা যখন রাসায়নিক পরিবর্তন পড়বো বা পরিবেশ রসায়ন পড়বো, এই জিনিসগুলো ভালোভাবে পড়বো। তো পলিমারের বেসিকটা মাথায় আসছে, মানে পলিমার জিনিসটা কি, বা আমরা যে বলি পলিমারকরণ, আমরা কি বলি পলিমারকরণ, মানে কি অনেকগুলো ক্ষুদ্র অণুকে যুক্ত করে একটা বৃহৎ অণু বানানো, এটাই কি পলিমারকরণ বলা হয়। বুঝতে পারছো? তা আসো তারপরে যাই, পরবর্তীটাই যাই। সো আমরা মনোমার পলিমারে তো গেলাম, এখন আসো আমরা হচ্ছে যে জিনিসটা দেখব, পলিমারের করণ কত প্রকার, ঠিক আছে? পলিমার প্রকারভেদ আছে। আমরা যদি আসি, দেখো পলিমারের প্রকারভেদে আসব, পলিমার। সো আমাদের দুই ধরনের পলিমার আছে, একটা হচ্ছে বিক্রিয়া অনুসারে, একটা উৎস অনুসারে ভাগ করতে পারি। একটাকে কি অনুসারে ভাগ করতে পারি, বিক্রিয়া অনুসারে, বিক্রিয়া করে যেগুলো হয়। আরেকটা হচ্ছে উৎস অনুসারে। একটু লিখে ফেলো, একটা কি বিক্রিয়া অনুসারে, আরেকটা হচ্ছে উৎস অনুসারে, ঠিক আছে? আরেকটা কি আমাদের উৎস অনুসারে। এখন বিক্রিয়া অনুসারে মানে যেগুলো বিক্রিয়া করে পাই, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সংযোজন পলিমার, বিক্রিয়া অনুসারে যেটা দেখি আমরা, একটা হচ্ছে সংযোজন পলিমার, মানে সংযোজন বিক্রিয়া তো আমরা দেখছি, তাই না? সংযোজন পলিমার। আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। বিক্রিয়া অনুসারে কি, একটা হচ্ছে সংযোজন পলিমার, আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। এটা 5 স্টার দিবে, কারণ এই সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমারটা সবচেয়ে বেশি কাজে লাগবে। 5 স্টার, ওকে, 5 স্টার, 5 স্টার। সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমার, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আর উৎস অনুসারে এগুলো আছে প্রাকৃতিক, কৃত্রিম, আরেকটা হচ্ছে অর্ধ কৃত্রিম। কিছু আছে প্রাকৃতিক পলিমার, উৎস অনুসারে যদি আসি প্রাকৃতিক, আরেকটা আছে কৃত্রিম, প্রাকৃতিক থাকলে তো কৃত্রিম থাকবেই, আরেকটা হচ্ছে অর্ধ কৃত্রিম, মানে কিছুটা প্রাকৃতিক, ঠিক আছে, আর কিছুটা তোমার হচ্ছে কৃত্রিম, অর্ধ কৃত্রিম পলিমার। একটা কি প্রাকৃতিক, আরেকটা কৃত্রিম, আরেকটা কি অর্ধ কৃত্রিম। সো মাথায় ঢুকছে? সো পলিমারটা কি,
পলিমার দুই ভাগে ভাগ করতে পারি পলিমারগুলোকে। একটা হচ্ছে মনে করো বিক্রিয়া অনুসারে, আরেকটা কি উৎস অনুসারে। ঠিক আছে, একটা বিক্রিয়া অনুসারে আর একটা হচ্ছে উৎস অনুসারে। বিক্রিয়া অনুসারে কি, বিক্রিয়া অনুসারেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমার, এগুলো পরীক্ষায় আসে। এর ভিতরে সংযোজন পলিমার অনেকটাই তুমি হচ্ছে এসএসসিতে পড়ছো, সো এটা হচ্ছে রিক্যাপ হবে আমাদের, মানে আবার নতুন ভাবে রিভাইজ হবে। আই ডোন্ট নো তোমরা পড়ে আসছো কিনা, বাট আমি আবার রিভাইজ করাই দিব, এটা তোমাদের এইচএসসিতেও আছে। সো আসো সংযোজন পলিমার গুলা দেখি। সংযোজন পলিমার কি, একদম সিম্পল, তাই না? একদম সিম্পল, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ঘটে। বুঝতেই পারতেছো, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এগুলা ভেঙে যাবে। ঠিক আছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এগুলা ভেঙে যাবে। ওকে, ধরো এই যে ইথিলিনটাই দেখাইলাম, সো তুমি কিভাবে লিখবা? বোঝা গেছে, সংযোজন বিক্রিয়া যেভাবে লিখতা না, সো এটা তো ইথিলিন, তাই না? এটা ইথিন দেই, এটা কি ইথিনের মনোমার, তাই তো? এটা কি ইথিনের মনোমার। সো তুমি যেভাবে লিখতে এইভাবেই লিখবা। তো একটু আগেরটাই কি করছি, জাস্ট বেসিকটা বুঝাইছি। এখন দেখো তোমার কি কি লাগবে। একটু আগে তো জাস্ট বেসিকটা বুঝাইলাম, এখন কি কি লাগবে খেয়াল করো। এইটাকে যদি পলিমারকরণ করাইতে চাও, তাই না, তাহলে কি সংযোজন বিক্রিয়ায় কি হয় তোমরা একটু বলো তো। সংযোজন বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে কোন বন্ধনে পরিণত হয় বলো তো? সংযোজন বিক্রিয়ায় কি হয়? দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হয় না ত্রিবন্ধনে পরিণত হয়? বলো, সংযোজন বিক্রিয়ায় কি হয়? সবাই একটু জানাও। ফেসবুকটা দেখি তো একটু কমেন্টগুলো। হ্যাঁ ঠিক আছে, সংযোজন বিক্রিয়ায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টার শুরু হবে, নেক্সট হচ্ছে পরিবেশ রসায়ন শুরু করার প্ল্যান আছে, বা রাসায়নিক পরিবর্তন, সেপ্টেম্বরের 7 তারিখ। ওকে, তো সংযোজন বিক্রিয়ায় দেখো দ্বিবন্ধনটা একক বন্ধনে পরিণত হয়। কোন বন্ধনে? একক বন্ধনে। যেমন ছিল তেমনই, দেখো দ্বিবন্ধনটাকে তুমি একক বন্ধনে পরিণত করবা। সো একক বন্ধনে পরিণত হইলে কার্বনের কি হবে? দুইটা হাত তৈরি হবে না? দুইটা এক্সট্রা হাত তৈরি হবে। কয়টা এক্সট্রা হাত? দুইটা। সো সেইখানে দেখো এক্সট্রা হাতের মাঝে ব্র্যাকেটটা কিভাবে দিচ্ছি দেখো, এই হাতের উপরেই দিচ্ছি ব্র্যাকেটটা, কিন্তু মাস্ট টিচাররা দেখে হাতের উপরেই লাগবে, এবং এইখানে এন, মানে এটা কি ইথিনের পলিমার। সংযোজন বিক্রিয়া যেটা হয় দ্বিবন্ধন ভেঙে একক বন্ধনে পরিণত হয়। তো ইথিন থাকলে এটা কি হবে? পলিইথিন। পলিইথিন বা পলিথিনও বলা হয়। হ্যাঁ, ইথিনের পলিমার কি? পলিথিন। এই দুইটা নাম সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, এই বিক্রিয়াটার জন্য, আই রিপিট, এই বিক্রিয়াটার জন্য তোমার এক্সট্রা কিছু জিনিস লাগে। যেমন দেখো, এই বিক্রিয়াটার জন্য যদি আসো, আমরা কি বলছিলাম? অধিক তাপ, অধিক চাপ ছাড়া হবে বিক্রিয়াটা, বলো তো? এবং দেখো এটা কতটুক চাপ লাগবে তোমার, হচ্ছে 1000 থেকে বুঝো 1200 ATM চাপ লাগবে। মানে বুঝতে পারতেছো কি পরিমাণ চাপ? এটা কিন্তু নর্মাল কন্ডিশনে হওয়ার মতো না। 1000 থেকে 1200 ATM চাপ লাগবে, চারটিখানি কথা না, কিন্তু বিশাল। ওকে, তারপরে তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। আর প্রভাবক হিসেবে তোমার অক্সিজেন লাগবে। প্রভাবক হিসেবে কি লাগবে? অক্সিজেন লাগবে। দেন এই বিক্রিয়াটা হবে। তো তোমার এখন চ্যালেঞ্জটা কি দেখো, ইথিন থাকলে কি হবে? পলিইথিন হবে, তাই না? ইথিন থাকলে কি হবে? পলিইথিন হবে। সো তোমার মেইন চ্যালেঞ্জটা কি? মেইন চ্যালেঞ্জটা হচ্ছে তোমার এই যে চাপ এবং তাপমাত্রাটা মনে রাখা। তোমার মেইন চ্যালেঞ্জটা কি? চাপ এবং তাপমাত্রাটা মনে রাখা। বুঝে গেছে? সবার মাথায় ঢুকছে? ইয়েস অর নো বইলো। সবার মাথায় ঢুকছে কিনা? ইয়েস অর নো বইলো। যারা আছো ফেসবুকে, ওয়েব অ্যাপে, সবাই একটু কমেন্ট করো। একদম সহজভাবে হয়ে গেছে। তারপর দেখো, আমরা যদি প্রোপিন নেই, তাই না? দেখো আমরা যদি প্রোপিন নিই, আচ্ছা এই মূলকটার নাম কি তোমরা কেউ বলতে পারবে? এই মূলকটা সবাই একটু বলো, এই মূলকটার নাম কি? সবাই একটু বলো। এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক। মনে রাখবা, ইথিন থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নেয়, ধরো এখানে কিছুই নাই, এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল মূলক। হ্যাঁ, মূলক। আরেকটা মূলক আছে দেখো, ধরো এই ভিনাইল মূলকে, দেখো এগুলো এমসিকিউতে আসে, আমি আবারও বলতেছি এমসিকিউতে অনেক বেশি আসে। এই ভিনাইল মূলকে তুমি ধরো একটা CH2 মূলক অ্যাড করে দিলা।
এখানে তুমি একটা CH2 মূলক অ্যাড করে দিলা। এই মূলকটার নাম কি তোমরা বলতে পারবে? এই মূলকটার নাম কি? ভিনাইল মূলক তো দিলা, এখানে কি করলা? একটা CH2 অ্যাড করে দিলা। এই মূলকটার নাম কি তোমরা বলতে পারবা? একটু বলো সবাই। এই মূলকটার নাম হচ্ছে অ্যালাইল মূলক। এটার নাম কি? অ্যালাইল মূলক। সো এই দুইটা মূলক কিন্তু আসে। হ্যাঁ, কেন বলে দিলাম ভিনাইল মূলকটা তোমাদের বলতেছি, ঠিক আছে? তোমাদের বলতেছি দুইটা মূলকের নাম মনে রাখো। এটা কি? অ্যালাইল মূলক। কেন বললাম বা কেন লিখলাম এটা বলতেছি একটু পরে। হ্যাঁ, তো ভিনাইল মূলক চিনলাম, অ্যালাইল মূলক চিনলাম। কারো কোনো কনফিউশন আছে? ভিনাইল মূলক অ্যান্ড অ্যালাইল মূলক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আশা করি থাকার কথা না। সো দেখো কেন ভিনাইল মূলক বললাম, খেয়াল করো। ধরো তোমাদের এটা তো ভিনাইল মূলক, এখানে যদি একটা ক্লোরিন থাকে এটাকে কি বলবা বলো তো? এই যৌগ নাম কি হবে? এই যৌগটার নাম কি হবে? সবাই একটু বলো, এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি হবে রে বাবা? ভিনাইল ক্লোরাইড। খেয়াল করো, এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। বুঝছো? বা সংক্ষেপে বলা হয় ভিসি। ভিতে ভিনাইল, সিতে ক্লোরাইড। সংক্ষেপে কি বলা হয়? ভিসি বলা হয়। ওকে, এটাকে তুমি যদি পলিমারকরণে ফালাও, ধরো অনেক হাই প্রেসার, ঠিক আছে, হাই প্রেসার, হাই টেম্পারেচার, এটার আবার মনে রাখতে হয় না, ইথিলিনেরটা মনে রাখলেই হয়। হাই টেম্পারেচারে দাও, হাই টেম্পারেচারে দাও, এটা কি হবে বলো তো? দ্বিবন্ধনটা শুধু ভেঙে যাবে না? খেয়াল করো কি হবে? যেটা যেমন ছিল তেমনই থাকবে। দেখো আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতেছি না, কিছু চেঞ্জ করছি বাবা। দেখো এখানে যেমন ছিল এখানেও তেমন আছে। দেখো এখানে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এখানেও এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এখানেও এই কার্বনের সাথে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, এখানেও এই কার্বনের সাথে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন। সো একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারছো তো, যে এইখানে জাস্ট হচ্ছে দ্বিবন্ধনটা ভাঙছে। এখানে জাস্ট কি হয়েছে? সংযোজন পলিমারে দ্বিবন্ধনটা ভাঙছে। সো এখানে কি দিব আমরা? একটা এন দিয়ে দিব। সো এটা কি হইলো? পলিভিনাইল ক্লোরাইড। এটার নাম কি হয়ে গেল? পলিভিনাইল ক্লোরাইড। এটার নাম কি হয়ে গেছে? পলিভিনাইল ক্লোরাইড। বা সংক্ষেপে এটাকে কি বলি? পিতে পলি, ভিতে ভিনাইল, সিতে ক্লোরাইড, পিভিসি বলি। সংক্ষেপে এটাকে আমরা কি বলি? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। খেয়াল করছো, এটাকে সংক্ষেপে আমরা কি বলি? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড বলি। কি বলি এটাকে? পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড বলি। ডান। তাহলে দেখো দুইটা পলিমারকরণ বিক্রিয়া পড়ে ফেলছি। কিছু কি মুখস্থ করা লাগছে? কিছু কি মুখস্থ করা লাগছে আমাদের? কিছু মুখস্থ করা লাগছে? তোমরা একটু বলবে কিছু মুখস্থ করা লাগবে? ওকে, তো তোমাদের একটা কাজ দেই, 3 মিনিট দেব টাইম। ধরো আমি প্রোপিন দিলাম, তোমরা খাতায় লিখবে প্রোপিন, ঠিক আছে? এটার পলিমার কি হবে? পলিমার কি হবে? সবাই একটু করো। আমি 3 মিনিট টাইম দিলাম। টাইমটা কত দিচ্ছি? 3 মিনিট। নিজেরা করো, দেখো পারো কিনা। নিজে করার উপরে কিছু নাই, নিজে যদি করতে পারো তাহলে দেখবা প্রো হয়ে গেছো। ওকে, করো। পলিপ্রোপিন, এটার মতো সহজ আর কিছু হয় না। হ্যাঁ, খেয়াল করো, দেখাই দিই। তুমি জাস্ট একটু সাজাবা। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে কি প্রোপিন হইলে CH3 মূলক হইতো। হ্যাঁ, এটা অনেকে যেটাই ভুল করে, লেখাটাই ভুল করে। হ্যাঁ, মানে এই যে তোমাকে কিভাবে দেখাইতে হবে, শোটা কিভাবে করতে হবে। দেখো অনেকে কি করবে, ধরো এইভাবে শো করবে। ধরো এইখানে কত? এইখানে CH2, এইখানে CH, এইখানে CH3 দেখায় এই করে দিয়ে দিবে। এটা অনেকে করছো না? সিম্পলই তো। তো যারা এইভাবে করছো তাদেরটা ভুল, যারা এইভাবে করছো তাদেরটা ভুল। সো ভুলটা আমরা করব না, আমরা করব কি? সঠিকটা করব। ওকে, সঠিকটা কোনটা? সো আসো আমরা একটু দেখি সঠিকটা কোনটা। সো সঠিকটা যদি দেখি, ধরো এইখানে কার্বন, এই কার্বন, হ্যাঁ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3।
দেখো দ্বিবন্ধনটা শুধু ভাঙবে, দেখো কোনটা ভাঙবে, দ্বিবন্ধন যেখানে আছে। আমরা কি পড়তেছি, সংযোজন পলিমার। সো দেখো এই যেখানে দ্বিবন্ধন আছে সেখান থেকে যুক্ত হবে, কারণ এই CH3 মূলকের সাথে তো আর যুক্ত হইতে পারবে না। আমার কথাটা বুঝতে পারছো? CH3 মূলকের সাথে কিন্তু যুক্ত হইতে পারবে না। সো যেখানে দ্বিবন্ধন ভাঙছে সেখান থেকে। সো কার কার আগেরটা ভুল হইছিল বলো, কার কার আগেরটা ভুল হইছিল? CH3 উপরে দিয়ে দিতে পারো বা CH3 ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, বুঝতে পারছো? সো এই ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা করলে তোমাকে নিশ্চিত ধরা খাইতে হবে। তোমাকে এই ভুলগুলা করলে তোমাকে কি করতে হবে, নিশ্চিত ধরা খাইতে হবে। আসো সামনে যাই। ওকে, সামনে যাই। এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার? এখন আসেন, প্রোপিন থেকে পলিপ্রোপিন করে ফেলছি। এখন আসেন স্টাইরিন দেখবো আমরা, ঠিক আছে? স্টাইরিন, স্টাইরিনটা কি খেয়াল করো। ধরো এইখানে ভিনাইল মূলক, হ্যাঁ এটা কি ভিনাইল মূলক। সো ভিনাইল মূলকের সাথে যদি একটা ফিনাইল মূলক যুক্ত হয়ে যায়, ভিনাইল মূলকের সাথে কি যুক্ত হয়ে যায়, একটা ফিনাইল মূলক যুক্ত হয়ে যায়, তখন এটারে কি বলা হয়, স্টাইরিন বলা হয়। ব্যাপারটা কিভাবে একটু দেখো। ধরো এই ভিনাইল মূলক, এখানে আমি একটা ফিনাইল মূলক, ফিনাইল মূলক চিনছি তো আমরা এতদিন, হ্যাঁ খেয়াল করো ফিনাইল মূলক কোনটা। এই যে এই বেনজিনের মাথা থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নেই, ধরো এই হাইড্রোজেনটাকে আমি সরায় নিলাম, তাইলে যে মূলকটা থাকে এটাকে কি বলা হয়, ফিনাইল মূলক বলা হয়। এটাকে কি বলা হয়, ফিনাইল মূলক বলা হয়। ফিনাইল মূলক, ফিনাইল মূলক, হ্যাঁ। সো এই ভিনাইল মূলকের সাথে যদি ফিনাইল মূলক যুক্ত থাকে, এটাকে আমরা বলি C6H5 একটা হাইফেনও লিখি, ঠিক আছে? বা এটাকে ফিনাইল মূলকও বলি, ফিনাইল মূলক, বা পিএইচ দিয়েও শো করি, পিএইচ দিয়ে একটা হাইফেন, বা এটাকে অ্যারাইল মূলকও বলি। অ্যারাইল মূলক কি, AR দিয়ে একটা হাইফেন, যে যা লিখতে পারে। পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্নটা আসতে পারে। সো আমরা এত কাহিনী না করে একটা ফিনাইল মূলক এঁকে ফেলি। আঁকতে পারছো তোমরা? এই হচ্ছে একটা ফিনাইল মূলক। সো এটার নাম কি হয়ে গেল, এটার নাম হয়ে গেল স্টাইরিন। এটার নাম কি, স্টাইরিন। স্টাইরিন, হ্যাঁ। সো এটাকে তুমি যদি পলিমারকরণে ফালাও তাহলে কি তৈরি হবে, এটাকে পলিমারকরণে ফালাইলে তোমার হচ্ছে তৈরি হয়ে যাবে কি, তুমি পলিমারকরণ লেখো উচ্চ চাপ, এন্ড হচ্ছে তুমি উচ্চ তাপ লেখো, লেখো দেন তুমি কি পাবা, পলিস্টাইরিন পাবা। তুমি কি পাবা, পলিস্টাইরিন। দেখো সবকিছু আগের মতোই লিখবা, সংযোজন পলিমার একদম পানি ভাত, সবকিছু আগের মতোই লিখবা, সবকিছু আগের মতোই লিখবা। জাস্ট এইখানে দুইটা দাগ দিয়ে দিবা। কি করবে বাবা, এখানে দুইটা দাগ দিয়ে দিবা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা এন। সো এটা কি হয়ে গেল, পলিস্টাইরিন। পলিস্টাইরিন, ঠিক আছে? ওকে ওকে ওকে। সো মাঝে মাঝে তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে। ধরো লেটস সে এইভাবে প্রশ্ন করতে পারে, ধরো তোমাদের আগেরটা তোলা হয়েছে, তোলা হয়েছে, তোলা হইলে একটু ডান বইলো, হ্যাঁ। তারপরে তোমাকে বলি কিভাবে প্রশ্ন করতে পারে। আগেরটা তোলা হয়েছে কিনা, তোলা হইলে ভাইয়াকে একটু ডান বলো। ওয়েব একটা দাও তো একটু দেখি কি অবস্থা। ওকে, মাশাআল্লাহ, ডান, ঠিক আছে। এখন খেয়াল করো, খেয়াল করো, আমরা যদি দেখি যাদেরটা তোলা হয়েছে, ঠিক আছে, তাদের জন্য ধরো এটা মাঝে মাঝে এইভাবে দিতে পারে, এটা জেড দিয়ে দিল, ঠিক আছে, বলে দিবে এটির পলিমার পিভিসি হলে জেড কত, এটা বলতে পারে না। জেড কি হবে সবাই বলো তো,
এটার পলিমার যদি পিভিসি হয় জেড কত, এইভাবে প্রশ্ন করতে পারে, মাঝে সাঝে এই প্রশ্ন করবে। তো বলো জেড কি? সাইফুল বলছে ক্লোরিন, বাকিরা বলো, বাকিরা বলো। সুমন আছে, সুমনও বলে দিচ্ছে ক্লোরিন, বাকিরাও বলো। সো এখানে জেড কি হবে? ক্লোরিন হবে। আবার ধরো এখানে যদি বলে এটির পলিমার, ঠিক আছে, পলিস্টাইরিন হলে, স্টাইরিন হলে, স্টাইরিন হলে, পলিস্টাইরিন হলে জেড ইকুয়াল টু হোয়াট? সো তখন কি হবে বলো তো? ফিনাইল মূলক, তাই না? ফিনাইল মূলক, বুঝতে পারছো? সো ঘাবড়ানো যাবে না, প্রশ্ন অনেকভাবে আসতে পারে। এটা কি হবে? এটা হচ্ছে জেড হচ্ছে ক্লোরিন, এখানে জেড ইকুয়াল টু কি হবে? ফিনাইল মূলক। পিএইচও দিয়ে দিতে পারো, বা তুমি একদম সুন্দরভাবে এই মূলকটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো তোমাকে এইখানে এটাও দিয়ে দিতে পারে, এটির পলিমার পলিপ্রোপিন হলে জেড ইকুয়াল টু হোয়াট? তখন কি বলবা? জেডটা কি হবে? জেডটা কি হবে বলো? জেডটা হচ্ছে মিথাইল মূলক। তোমাকে যদি বলা হয় এটির পলিমার পলিথিন হলে জেড ইকুয়াল টু হোয়াট? পলিথিন যদি হয় জেডটা কি হবে বাবা? জেডটা হাইড্রোজেন হবে, ঠিক আছে? জেডটা কি হবে? হাইড্রোজেন হবে। সুন্দর, বুঝতে পারছো? সো বিভিন্ন ভাবে এই প্রশ্নটা করতে পারে। সো কেউ ঘাবড়ানোর কোনো কারণ দেখতেছি না ভাইয়া, কেউ ঘাবড়ানোর কোনো মানে নাই, আর ঘাবড়ানোর কোনো কারণও দেখতেছি না। সো এখানে ঘাবড়াবা না, ডান? কেউ ঘাবড়াবা না। ঘাবড়াবা কেউ? বলো ইয়েস অর নো, সবাই বলো। কেউ কি ঘাবড়াবে? কেউ ঘাবড়াবে না। ওকে, আসো, নো। এখন আসো, সামনে যাই। পরেরটা হচ্ছে আমাদের একদম সহজ, টেফলন, ঠিক আছে? টেফলনটা দেখবো আমরা। ওকে, পরেরটা একেবারেই সহজ, টেফলন। ধরো টেট্রাফ্লোরোইথিন নিলাম, এটাকে যদি আমরা পলিমারকরণে ফালাই, এটাকে কিসের ভিতরে ফালাই? পলিমারকরণে ফালাই। তাহলে যেটা তৈরি হবে, ধরো এখানে সবকিছুই তো আগের মতোই থাকবে, তাই না? সবকিছুই কি থাকবে? আগের মতোই থাকবে। জাস্ট কি হবে? জাস্ট এইখানে তুমি কি করবা? এন দিয়ে দিবা। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে টেফলন। টেফলন, টেফলন এটা কেন এত প্রচলিত? কারণ হচ্ছে তোমাদের বাসায় মারা রান্না বান্না করে না? তোমাদের বাসায় মারা রান্না বান্না করে কিনা বলো তো? ঠিক আছে, তো মারা যদি রান্না বান্না করে দেখবা ফ্রাই প্যান ইউজ করে। কি ইউজ করে? ফ্রাই প্যান, ঠিক আছে? তো কখনো মাকে জিজ্ঞেস করছো, মা তুমি ফ্রাই প্যান কেন ইউজ করো? বলবে হচ্ছে এখানে তাড়াতাড়ি রান্না হয়, ঠিক আছে, প্লাস হচ্ছে এটার তলানিতে কালি জমে না। সো অনেকগুলা ইয়া আছে। সো এই ফ্রাই প্যানের কারণে কি হয়, এইখানে হচ্ছে খাবারগুলাও জমাট বেঁধে যায় না। উপরে যে খাবারগুলা আছে, ধরো এইখানে তোমরা এই যে কাচ্চি খাবা, হ্যাঁ, এটা রাইস দিলাম কাচ্চির, ঠিক আছে? মনে মনে কাচ্চি খাও সবাই, সাকিব ভাইয়ের ক্লাসে কাচ্চি খাওয়ানো হচ্ছে। মাংস দিতে হবে, হ্যাঁ, ধরো এই বড় বড় মাটনের পিস, হ্যাঁ, অনেকগুলা। এটা সুলতান রেনের কাচ্চি না, এটা হলো পেশওয়ারি কাচ্চি। ওই যে ইয়াতে ভিডিও আসে না, কি বলে দেখবা রিলসে, ঠিক আছে, কাবুলি পোলাও ভিডিও আসে, মাংস দেখলেই মনে করো খাইতে মন চায়, বুঝতে পারছো? দেখবে হচ্ছে এক একটা সাইজ এই বড় বড়, মনে করো একদম এখনই তো জিভে পানি এসে পড়তেছে। তো এটা ধরো ওই কাবুলি পোলাও, বুঝতে পারছো? বিশাল বিশাল মাংস এটা রান্না করলো। এগুলা কি হয়, যখন তুমি ননস্টিক আবরণীতে রান্না করবা, সো এই রান্নাটা দ্রুত হয়ে যাবে। কারণ কি, টেফলন এমন একটা কেমিক্যাল যেখানে হচ্ছে হিটগুলা দ্রুত অ্যাবজর্ব করতে পারে, রান্নাটা দ্রুত হয়ে যাবে। তারপর এখানে ফ্রাই প্যানের তলায়, ঠিক আছে, কালি জমবে না। তারপরে আরো কিছু দেখা যাবে হচ্ছে এইখানে খাবারগুলো জমাট বাঁধবে না। সো এখানে কি হয়, রান্নাটা খুবই ভালো হয়,
বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা। আমার তো আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে হবে তোমাদের। ক্ষুধা লেগে গেছে। আসো আসো, সমস্যা নাই, পড়তে হবে। আসো পড়ালেখা করি। ওকে, সো টেফলন কি ননস্টিক আবরণী হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ফ্রাই প্যানে ননস্টিক আবরণী হিসেবে ব্যবহার করা হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, সো মোটামুটি এইগুলাই হচ্ছে তোমার সংযোজন পলিমার। এগুলো কি সংযোজন পলিমার। এখন আসো ঘনীভবন পলিমার দেখবো। হ্যাঁ, কি দেখবো বাবা? ঘনীভবন পলিমার। সো ঘনীভবন পলিমার কি জিনিসটা কি বুঝতেই তো পারতেছো, এখানে কি হবে? ঘনীভবন হবে। সো ঘনীভবন মিন্স কি আমরা যদি বলি, ঘনীভবন মিন্স হচ্ছে এইখানে হচ্ছে সুন্দরভাবে একমল পানি বের হয়ে যেতে পারে, বা হচ্ছে এইখান থেকে ফর্মালডিহাইড বের হয়ে যেতে পারে। ঘনীভবন মানে হচ্ছে পানি বের হয়ে যাবে। এক কথায় কি ঘনীভবনে কি হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। সো আমরা তো জানি কোনো কিছু থেকে পানি বের হইলে সেগুলা কি হয়? যৌগ দুইটা। বলো, কোনো কিছু থেকে যদি পানি বের হয়ে যায় যৌগ দুইটা কি হবে বলো তো? সবার কাছে যুক্ত হয়ে যাবে বা জোড়া লেগে যাবে। ঠিক আছে, ভালোবাসার পূর্ণতা পাইবে। সো ঠিক সেম ভাবে এই ঘনীভবন পলিমারের প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পলিমার, এটা হচ্ছে নাইলন 66। আচ্ছা, এগুলো দেখলেই আমাদের ভয় লাগে কিনা বলো? নাইলন 66 এগুলো দেখলেই আমাদের কি লাগে? ভয় লাগে। আরে ভাই এটা কি জানি। ঠিক আছে, নাইলন সুতা দেখছো কেউ? নাইলন সুতা, এটা কিন্তু ওই নাইলন সুতাই। গুড্ডি উড়াইছো কেউ? ঘুড়ি, ছোটবেলায় ঘুড়ি উড়াও নাই কেউ? কারা কারা ঘুড়ি উড়াইছো? ঠিক আছে, সো ঘুড়িতে দেখবা হচ্ছে অনেক সময় আমরা বলি রক সুতা, আসলে এটা রক সুতা না, এটা হলো নাইলন সুতা। বুঝতে পারছো? বা লাইলনের সুতাও বলি, লাইলনও না, ওইটা হচ্ছে নাইলন। সো এই সুতাটা কি হয়? সহজে কাটে না, কারণ কি পলিমার থেকে তৈরি তো। সো এই নাইলন সুতা হচ্ছে এই নাইলন 66। এখন এটা কিভাবে তৈরি হয় দেখবা নামের ভিতরেই। ঠিক আছে, মনে রাখবা নামের ভিতরেই তোমার সবকিছু আছে। এই যে 66 নামটার ভিতরেই আমরা ডাইওয়িক অ্যাসিড পড়ছি না? ডাইওয়িক অ্যাসিড মানে কি? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড লাগবে। এখানে কি হয়? ডাইওয়িক অ্যাসিড ব্যবহার করা হয়, ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, ডাইওয়িক অ্যাসিড বুঝছো? ডাইওয়িক অ্যাসিড মানে কি? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। কয়টা? দুইটা। ঠিক আছে, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম। এর ফাঁকে কি থাকবে? বাকি সবগুলা হচ্ছে কার্বন থাকবে। এখন কয়টা কার্বন থাকবে? 6টা। এই যে 6 মানে কি? 6টা কার্বন। ডাইওয়িক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। 1 2 3 4। এটার একটু নিচে নামাই। ঠিক আছে, 2 3 4। এই হচ্ছে ডাইওয়িক অ্যাসিড। খেয়াল করো, ডাইওয়িক অ্যাসিড এটা কি? 6 কার্বন বিশিষ্ট একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। সো বাকি সবগুলা কি হবে? মিথিলিন মূলক হবে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এই অ্যাসিডটার একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড। দেখবা 10 কার্বন বিশিষ্ট যদি নাও তাহলে এটার নাম হয়ে যায় অন্য কিছু, 7 কার্বন বিশিষ্ট। সো ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোর নামগুলো আমি তোমাদের পড়াইছিলাম মনে হয়, পড়াইছিলাম কিনা বলো? ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোর নাম পড়াইছিলাম। সো এইটা দেখবা তোমার বইয়ে কিভাবে লিখছে, ধরো একটা COOH মূলক লিখছে। ঠিক আছে, এটাকে একটু ভাঙ্গায় লিখি, দেখো কি কি আছে। COOH ভাঙ্গায় লিখলাম। তারপরে কি CH2 মূলক কয়টা আছে? 4টা আছে না? তারপরে আবার COOH লিখছে। তোমার বই এইভাবে লেখা আছে, বা COOHটাকেও ভাঙ্গায় লিখছে আমি, বইয়ে ভাঙ্গানো নাই। অ্যাডিপিক অ্যাসিডটা এইভাবে লিখছে। লেখা যায় কিনা সবাই বুঝছো? বুঝলে ইয়েস বলো, আর নো বলো। না বুঝলে নো বলো, বুঝলে ইয়েস বলো। সবাই বুঝছো কিনা দেখো তো।
ওকে, মাশাআল্লাহ। এখন আসো এর সাথে আরেকটা, এটা তো একটা 6 এর খেলা শেষ করলাম। কয়টা 6 এর খেলা শেষ করছি ভাই? সবাই একটু বলো তো, কয়টা 6 এর খেলা শেষ করছি? একটা। আরেকটা 6 আছে না? সেই 6টারে কি করবে? এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। দেখো নামটা দেখো, এটা কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটা কি? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। বুঝতে পারছো? হেক্সামিথিলিন মানে কি? 6টা মিথিলিন মূলক থাকবে। তো আমি 6টা মিথিলিন মূলক দিয়ে দিলাম। 2টা দেই কেন বাবা গো বাবা, 6টা দিয়ে দিচ্ছি। কয়টা মিথিলিন মূলক দিয়ে দিচ্ছি বাবা? 6টা। আর 2টা অ্যামিনো মূলক। দেখো এইখানে একটা NH2, এইখানে একটা NH2। সেটারে কি বলা হয়? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। বুঝতে পারছো? একটা কি ইউজ করলাম? এডিপিক অ্যাসিড। আরেকটা কি ইউজ করলাম? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এটা দিয়ে আমরা কি বানাবো? নাইলন 66। কি বানাবো? নাইলন 66। সো কি বের হয়ে যাবে একটু বলো তো? এই নাইলন 66 কি বের হয়ে তৈরি হবে? যেহেতু এটা ঘনীভবন পলিমার। এটা কি পলিমার? ঘনীভবন পলিমার। এখান থেকে কি বের হবে বাবা বলো তো? পানি বের হবে, তাই না? H2O। যেহেতু এটা ঘনীভবন পলিমার, এখান থেকে কি হবে? -H2O। সো আসেন আমরা পরের পেজে দেখি। এই পেজে আমরা কি কি দেখলাম, কি কি ইউজ হবে। এই স্লাইডটায় আমরা কি কি দেখলাম, যে কি কি ইউজ করে আমরা তৈরি করব। পরের স্লাইডে কি দেখবো আমরা, কিভাবে তৈরি করব, তাই না? দেখেন তাহলে আমি এইখানে জাস্ট হচ্ছে C ডাবল বন্ড OH দিলাম, ভাঙ্গায় লিখলাম। এইখানে 4টা মিথিলিন মূলক, যেহেতু এডিপিক অ্যাসিড, এইখানে C ডাবল বন্ড OH দিলাম। আচ্ছা, প্লাস NH2 CH2 কয়টা হবে? 6টা। ঠিক আছে। আর হচ্ছে এইখানে আমার NH2। সো এইখান থেকে একটু খেয়াল করো, পানি বের হবে। বুঝছো? তোমরা কি করবা? অনেকেই ভুল যেটা করবা, অনেকেই হচ্ছে এইখান থেকে OH নিবা, ঠিক আছে, আর এইখান থেকে হাইড্রোজেন নিবা, কোনো সমস্যা নাই। এখান থেকে হাইড্রোজেন নিবা, এখান থেকে হাইড্রোজেন। সো OH আর H মিলে পানি হয়ে যাবে। সো তোমরা অনেকেই লিখবে এরকম C ডাবল বন্ড OH, ঠিক আছে, CH2 4, তারপরে তুমি কি লিখবা? এখানে C ডাবল বন্ড, ঠিক আছে, এখানে লিখবা হচ্ছে NH মূলক আছে, যেহেতু জোড়া লেগে গেছে। দেখো NH অবশিষ্ট আছে। কি অবশিষ্ট আছে? NH। কারণ OH আর H তো পানি আকারে বের হয়ে গেছে, -H2O। আচ্ছা, তারপরে কি লিখবা? CH2 6 and NH2। হয়ে গেছে না? হয়ে গেছে না বাবা? হয়ে গেছে কিনা বলো? হয়ে গেছে না? কি সুন্দর হয়েছে কিনা? হয়ে গেছে কিনা বলো? কাদের কাদের হয়েছে? কারা কারা পারছো? সবাই কারা কারা পারছো? কারোটাই হয় নাই। কারণ এইখানে আমরা শুধুমাত্র তো মাঝখান থেকে পানি বের হবে না। এই যে এইখানে একটা OH আছে, এই OH আরেকটা এই যে এইটার সাথে যুক্ত হবে না, কারণ পলিমার তৈরি করতেছে তো, তাই না? এখানে তো একটা OH আছে, এই OH-টাও তো চলে যাবে। যাবে কিনা বলো? এই OH-টাও তো আরেকটা এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে চলে যাবে, ঠিক আছে। এখানে C ডাবল O পর্যন্ত। এখানে NH2 আছে, এটাও তো আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, এডিপিক অ্যাসিডের সাথে চলে যাবে হাইড্রোজেনটা, তাই না? এই অংশটা তো যে 2টা হাইড্রোজেন, এটা তো পানি আকারে বের হয়ে চলে যাবে। সো তোমাকে এইভাবে লিখতে হবে, কারণ ওইটার OH বের হয়েও তো একটা পানি তৈরি করবে পাশেরটার সাথে যুক্ত হওয়ার জন্য। এটার হাইড্রোজেন আরেকটা OH এর সাথে বের হয়েও তো পানি তৈরি করবে। সো পেজ গিটা বুঝতে পারছো কোথায় ভুল করে স্টুডেন্টরা? পলিমার করণ পানি ভাত, ঠিক আছে, বাট ভুল করে এক জায়গায়। আর এটার নাম কি? নাইলন 66। কেন 66 দেওয়া হয়েছে? দেখো এখানে 6টা কার্বন টোটাল, এইখানে 6টা, এইখানে 6টা, টোটাল 6টা কার্বন। খেয়াল করো, 2 4 6, এখানে 6টা।
সো এই কারণে এটার নাম কি দেওয়া হয়েছে, নাইলন 66। ওকে ডান। নাইলন 66 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ, খেয়াল করো কি হয়েছে। দেখো পুরোটা আরেকবার লিখি। আমি কি করলাম, এডিপিক অ্যাসিডটাকে ভাঙ্গায় লিখলাম। দেখো এবার শুধু দেখো, সি ডাবল বন্ড, এখানে OH এডিপিক অ্যাসিড, এখানে হেক্সামিথিলিন ডায়ামিনটাকে ভাঙ্গায় লিখলাম। খেয়াল করো, হেক্সামিথিলিন ডায়ামিন, কয়টা, হেক্সামিথিলিন ডায়ামিনটাকে ভাঙ্গায় লিখছি। বুঝতে পারছো? এখন দেখো আমার মার্ক করা জায়গাগুলো দেখো। ফার্স্ট অফ অল তুমি এই OH আর এখান থেকে একটা হাইড্রোজেন নিছো, নিয়ে পানি বের করছো, তো এটা তো NH2 থেকেই গেছে। তো তোমার শর্ত মতে এই OH-টা আরেকটা পাশে যে যৌগ আছে, কারণ অনেকগুলো যৌগের সাথে তো যুক্ত হবে, ওইটার H এর সাথে মিলে কি পানি তৈরি করবে না? ইয়েস অর নো বলো সবাই, ইয়েস অর নো বলো। আবার দেখো এই হাইড্রোজেনটা আরেকটা OH এর সাথে পানি আকারে বের হয়ে যাবে না? তাহলে অ্যাকচুয়ালি মাঝখান থেকে তো বের হবেই, রাইট সাইড থেকে বের হবে, লেফট সাইড থেকে বের হবে। বুঝে গেছে? মাঝখান থেকে তো বের হবেই, সাথে কোথা কোথা থেকে বের হবে, রাইট সাইড লেফট সাইড বোথ জায়গা থেকে বের হবে। বুঝে গেছে কথাটা? রাইট সাইড এবং লেফট সাইড বোথ জায়গা থেকেই বের হবে। এটুক বুঝে গেছে? এটুক বুঝে গেছে? সবাই একটু বলবে। সো তাইলে দেখো আমরা যৌগটা লেখার সময় কিভাবে লিখবো, সি ডাবল বন্ড, এটা তো আরেকজনের সাথে যুক্ত হয়ে গেছে, এই ব্র্যাকেট ক্লোজ মানে কি আরেকজনের সাথে যুক্ত আছে। তারপরে দেখো CH2 4, দেখো মাথায় রাখো কি কি করতেছি। তারপর দেখো সি ডাবল বন্ড, এই OH আর এইখান থেকে একটা H পানি বের হয়েছে, তাই না, -H2 লিখলাম। সো এইখান থেকে আমি কি করব, শুধু NH লিখবো, কারণ কি NH অবশিষ্ট আছে, জোড়া লাগছে। তারপর দেখো CH2 6, তারপরে কি NH। খেয়াল করো এটা কি N সংখ্যক, সো এটাকে কি বলবো, নাইলন 66 বলবো। কেন ভাইয়া? দেখো এখানে টোটাল 6টা কার্বন, এইখানে টোটাল 6টা কার্বন, সো এটাকে কি বলবো, নাইলন 66। খেয়াল করো দেখো, নাইলন 66, বুঝা গেছে? নাইলন 66। এখন দেখো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? ভাই দুইবার ভাঙ্গা বুঝাই দিচ্ছি, না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই, আরেকবার বুঝাবো। সবাই বলো বুঝছো কিনা? সো নাইলন 66 পরীক্ষা আসবে। সো মনে রাখবে কিভাবে, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন, এই দুইটা নাম মনে রাখতে হবে। কি কি আমার সাথে বলো, অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন। এখন তোমাকে যদি বলা হয় নাইলন 610 তৈরি করো, কিভাবে করবা, পারবা কেউ কেউ? যদি বলে নাইলন 610 তৈরি করো, পারবা? তোমাকে যদি বলে যে ভাইয়া নাইলন 610 তৈরি করো, কে কে পারবা? নাইলন 610 তৈরি করো। আচ্ছা এইখানে তো ডাবল বন্ড নাই, ডাবল বন্ড আছে কিন্তু হচ্ছে ঘনীভবন, মানে কি পানি বের হবে, ডাবল বন্ড ভাঙা তো টাফ। দেখো নাইলন 610 কিভাবে করবে, হেক্সামিথিলিন ডায়ামিন ফিক্সড, খেয়াল করো, হেক্সামিথিলিন ডায়ামিন ফিক্সড, এটা কি ফিক্সড, এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ কোনটা হবে খেয়াল করেন, চেঞ্জ কোনটা হবে, চেঞ্জ হবে ডাইওয়িক অ্যাসিড বা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটা লিখি আমরা, হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড লিখলেই বুঝবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেটা চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিডটা চেঞ্জ হবে। তার মানে কি হেক্সামিথিলিন ডায়ামিনটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ এখন দেখো ডাইওয়িক অ্যাসিডও বলতে পারো, ডাইকার্বক্সিলিক অ্যাসিডও বলতে পারো। দেখো ডাইওয়িক অ্যাসিডটা কি, এটা হচ্ছে 10 কার্বন বিশিষ্ট হবে। কয় কার্বন বিশিষ্ট বাবা, 10 কার্বন বিশিষ্ট। 610 যখন বলছে এটা কয় কার্বন বিশিষ্ট, 10 কার্বন বিশিষ্ট। তার মানে কি দেখো COOH, কার্বক্সিলিক অ্যাসিড দুইটা চলে গেল, এখানে কয়টা হবে, 8টা। বুঝা গেছে?
এটাকে কি বলা হয়? 8টা থাকলে এটাকে বলা হয় হচ্ছে সেবাসিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলা হয় সেবাসিক অ্যাসিড। 8টা থাকলে সেবাসিক। নাম মুখস্থ করা ম্যান্ডেটরি না, বেসিকটা বোঝা। এটারে কি বলা হয়? 10টা কার্বন বিশিষ্ট থাকলে এটারে কি বলে? সেবাসিক অ্যাসিড। মাথায় রাখো, 10টা কার্বন যদি থাকে এটারে কি বলবো বাবা? এটাকে বলবো আমরা হচ্ছে সেবাসিক অ্যাসিড। বুঝতে পারছেন? সেবাসিক অ্যাসিড। সো এখন একটু খেয়াল করেন, আমরা যদি এখন এটার পলিমারকরণটা দেখাই, কি কঠিন কিছু? কঠিন কিছু না। ঠিক আছে, এটা পলিমারকরণটা কঠিন কিছু না। দেখো CH2 কয়টা? 8টা। তারপরে হচ্ছে COOH লেখো, এখানে কি লেখো? COOH। এত ভাঙ্গায় লেখার দরকার নেই, প্রথমবার তো বুঝছোই। প্রথমবার বুঝছো না, সবাই একটু বলো। তারপর দেখো হেক্সামিথিলিন ডায়ামিন, এটা তো ফিক্সড। হেক্সামিথিলিন মানে মিথিলিন মূলক কয়টা? 6টা। ডায়ামিন মানে অ্যামিনো মূলক কয়টা? 2টা। ডায়ামিন, ডাই মানে 2, অ্যামিনো মূলক কয়টা? 2টা। আর হেক্সামিথিলিন, মিথিলিন মানে এই মিথিলিন মূলক 6টা। এখন দেখো এখান থেকে পানি বের হবে, পলিমারকরণে ফলাইলে পানি বের হবে। সো তুমি কিভাবে লিখবা? দেখো সিওটা লিখবা, তাই না? সি ডাবল বন্ড, এখানে তো OH চলে গেছে, ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি লিখবা? CH2 কয়টা? 8টা। লিখছি, এটুক বুঝছি। তারপরে দেখো এখানে কি আছে? CO, কারণ সি ডাবল বন্ড। আর এখানে কি থাকবে বলো তো? এই OH আর H মিলে তো পানি আকারে বের হয়ে গেছে। দেখো কারা বের হয়েছে? দেখো এইখানের OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, পানি বের হয়ে গেছে। তো এখানে কি আছে? NH। বুঝতে পারছো? তারপরে দেখো CH2 কয়টা রে বাবা? CH2 6টা। তারপরে কি এখানে NH থাকবে না শুধু? কেন NH থাকবে? কারণ একটা হাইড্রোজেন পানি আকারে বের হয়ে গেছে। সো দেন তুমি ব্র্যাকেট ক্লোজ, দেন এটা N লিখতে পারো। এটাকে কি বলা হবে? নাইলন 610। কেন 610 বলা হয়েছে? দেখো এইখানে 6টা, এটার জন্য 6, আর এখানে কয়টা আছে? দেখো 10টা। বুঝতে পারছো? নাইলন 610। সো এখন তোমারে যদি বলা হয় নাইলন 68 বানাও, পারবা কিনা? এখন দেখো, এখন কনফিডেন্টলি বলতে পারবে সবাই, সবার কমেন্ট চাই। তোমারে যদি বলে এখন নাইলন 610 বানাও, তোমারে যদি বলে এখন 68 বানাও, তোমারে যদি এখন বলে নাইলন 68 বানাও, পারবা কিনা বলো? দেখো বেসিক ক্লিয়ার থাকলে পলিমারকরণ কিন্তু মুখস্থ করা লাগে না। অনেকে বলে পলিমারকরণ হচ্ছে মুখস্থ জিনিস, বাট আমি বলবো এটা মুখস্থের কিছু নাই। ঠিক আছে, আমি বলবো এটা মুখস্থের কিছু নাই। আরে কেমিস্ট্রি একটু না পেঁচাইলে হবে? ঠিক আছে, না পেঁচাইলে তো হবে না। আসো সামনে যাই। এখন ধরো ব্যাকেলাইট। ব্যাকেলাইট যদি, ব্যাকেলাইট হচ্ছে একটা ইয়ার নাম, পলিমারের নাম ব্যাকেলাইট। এটা কিভাবে তৈরি করি আমরা? ব্যাকেলাইটটা তৈরি করি হচ্ছে ফেনল নেই, ফেনল প্লাস সাথে কি নেই? মিথানেল বা ফর্মালডিহাইড। মিথানেলের আরেকটা নাম কি রে বাবা? ফর্মালডিহাইড। জানি তো আমরা? বলেন মিথানেলের আরেকটা নাম কি জানি? ফর্মালডিহাইড। ঠিক আছে, যেটাকে বলে HCHO। HCHO। মিথানেলের আরেকটা নাম কি? ফর্মালডিহাইড। ওকে, ঠিক আছে। ওকে, রাব্বি হাসান বলছে রেশিও যা চাইবে সেই অনুযায়ী কার্বন সংখ্যা দিতে হবে। ইয়েস, বোঝা গেছে। সেকেন্ডটা খেয়াল রাখবা, নাম্বারটা সেকেন্ডটা খেয়াল রাখবা। সেকেন্ডটা খেয়াল রাখলে আর কোনো প্যারা নাই তোমাদের। সেকেন্ডটা খেয়াল রাখলে আর কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই, একদম কোপ। ওকে, খেয়াল করো, ফেনল প্লাস মিথালেন, এটাও কিন্তু ঘনীভবন পলিমারই পড়াচ্ছি। তার মানে বুঝতেছো, ঘনীভবন যখন পড়াচ্ছি, ঠিক আছে, এখান থেকে পানি বের হবে। সো আমরা যদি ফেনল নেই, ফেনলকে কিভাবে লিখি? এই ফেনল। মিথানল যদি কিভাবে লিখি? H, ঠিক আছে, তবে C ডাবল বন্ড, তারপরে H। ওকে, এটাকে লিখি আমরা মিথানল। সো এইখান থেকে আমরা কি করি? মেইনলি হচ্ছে ফেনলের একটা হাইড্রোজেন শো করি। ফেনল থেকে মেইনলি তোমার একটা হাইড্রোজেন যাবে, বুঝছো? ফেনল থেকে এইখান থেকে হাইড্রোজেন যাবে, আর এইখান থেকে অক্সিজেন যাবে। ঠিক আছে, এখানে অনেকটা একটু বিক্রিয়া টাইপ হয়।
সো এখানে জাস্ট তুমি মনে রাখবা, ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখবা তোমার কি ঘটনাটা ঘটে, খেয়াল করো। এই ফেনল, এখানে কি থাকে, একটা CH2 মূলক থাকে, মানে এখান থেকে সামহাও পানিটা বের হচ্ছে। সো এটা বিশাল মেকানিজম, ওই প্যারায় যাওয়া দরকার নেই। আবার দেখো এখানে কি থাকবে, আবার আরেকটা ফেনল, ফেনল আবার CH2 আবার ফেনল, বুঝতে পারছো? সো ব্যাপারটা আরেকটু ক্রিস্টাল ভাবেও দেখানো যায়, ঠিক আছে, আরেকটু ক্রিস্টাল ভাবেও দেখানো যায়। ধরো হচ্ছে, ধরো এটা দেখাইলা তো, প্যারা পজিশন থেকেও যাইতে পারে, প্যারা পজিশন থেকেও যাইতে পারে, ঠিক আছে, বা ফেনল পাশে দেখাইলেও হবে, প্যারা পজিশন থেকে মানে যে কোনো পজিশন থেকে হাইড্রোজেন নিয়ে যাইতে পারে। তো এইখান দিয়ে অসীম চলতে থাকে, এইখান দিয়ে অসীম চলতে থাকে, তো এটা N দিয়ে দিলেই হয়। এটাকে বলা হয় বেকেলাইট। এটা পরীক্ষায় তো আসে না, জাস্ট MCQর জন্য মাথায় রাখলেই হবে। এটাকে কি বলে, বেকেলাইট বলা হয়, বেকেলাইট। ওকে, এটাকে কি বলে, বেকেলাইট বলে। তারপর দেখো আরেকটা আছে, এগুলো পরীক্ষায় এত আসবে না এডমিশন ছাড়া, বুঝতে পারছো? সো জাস্ট নামগুলো মনে রাখবা। আরেকটা যদি বলি হচ্ছে আমরা মেলামাইন, বুঝতে পারছো? মেলামাইন এটা হচ্ছে ইউরিয়ার পলিমার। মেলামাইন, মেলামাইনের প্লেটে কে কে ভাত খাইছো? মেলামাইনের প্লেটে কে কে ভাত খাইছো? এটা হচ্ছে ইউরিয়া। এটার মনোমার কে? মনোমারটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে আবার আরেকটা আছে হচ্ছে মেলাডুর, বুঝতে পারছো? এই মেলামাইনের সাথে যদি মিথালাইন মিলাও, দেখো কয়েকটা কনফার্ম, এটা তো মেলামাইন তো একটা পলিমার, তাই না? ধরো এই মেলামাইন পলিমারটা তুমি রেডি করলা, দেখো এগুলো MCQতে আসে, 1 নাম্বারটা দেখাইলাম। তারপরে হচ্ছে ধরো মেলাডুর, মেলাডুর, মেলাডুর কারে বলে? মেলাডুর একটা পলিমার, হ্যাঁ, মেলাডুর একটা পলিমার, ঠিক আছে, মেলাডুর একটা পলিমার। এটা হচ্ছে মেলামাইনের সাথে যদি তুমি মিথানল মিলাও, দেখো পরীক্ষায় কনফিউশন কিভাবে লাগে। মেলামাইনের সাথে তুমি যদি হচ্ছে ফর্মালডিহাইড মিলাও, HCHO ফর্মালডিহাইড, তাহলে সেটা হয়ে যায় মেলাডুর। তারপর আরেকটা আছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, আরেকটা কি, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, রেজিন সেটা কি জিনিস আবার? এই ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন হচ্ছে ইউরিয়ার সাথে যদি ফর্মালডিহাইড মিলাও, দেখছো এগুলো কিন্তু প্যাচ লাগে। ইউরিয়ার সাথে যদি ফর্মালডিহাইড বানাও, এই 3টা গুরুত্বপূর্ণ MCQ, মেডিকেল কাদের টার্গেট, ইঞ্জিনিয়ারিং কাদের টার্গেট, এগুলো থেকে প্রশ্ন আসে, ভার্সিটিতে আসে না, তারপরও পড়ে রাখতে হবে। মেলামাইনটা কি? মেলামাইনটা হচ্ছে ইউরিয়ার পলিমার, বুঝছো? ইউরিয়ার পলিমারটা হচ্ছে মেলামাইন, বুঝতে পারছো? ইউরিয়া কি, মনোমার। আবার মেলাডুর কি? মেলামাইনের সাথে যদি, বুঝছো, মেলামাইন তো ইটসেলফ একটা পলিমার, মেলামাইনের সাথে যদি তুমি ফর্মালডিহাইড মিশাও, তাইলে তুমি হচ্ছে মেলাডুর পাবা। আবার দেখো ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন কি? ইউরিয়ার সাথে যদি ফর্মালডিহাইড মিলাও, তাহলে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। তো 3টা কিন্তু আলাদা আলাদা পলিমার দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় ফেনলের পলিমার কোনটা, তাহলে কি কি বলবা? ফেনলের পলিমার প্রশ্ন যদি করে, ফেনলের পলিমার কোনটা বলো। তারপর আসো মেলামাইনের সংকেতটা দেখাই দিই, মেলামাইন কিভাবে লিখতে পারবা। দেখো মেলামাইন কিভাবে আঁকবা, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, পারবা এটা লিখতে? বেনজিনের মতোই, একটা কার্বন একটা নাইট্রোজেন, খেয়াল করো কি করবা, একটা কার্বন একটা নাইট্রোজেন, বেনজিনের মতোই কি করব আমরা, একটা কার্বন একটা নাইট্রোজেন। আবার কি কি করব, ঠিক আছে, একটা কার্বন একটা নাইট্রোজেন, ডান, একটা কার্বন একটা নাইট্রোজেন। তারপরে দেখো প্রত্যেকটা কার্বনের সাথে একটা অ্যামিনো গ্রুপ, প্রত্যেকটা কার্বনের সাথে একটা অ্যামিনো গ্রুপ,
প্রত্যেকটা কার্বনের সাথে একটা অ্যামিনো গ্রুপ। এখন নাইট্রোজেনের হাত কোনটা? হাত কয়টা বলো তো? নাইট্রোজেনের হাত কয়টা? 3টা। নাইট্রোজেনের হাত কয়টা বলো তো? 3টা। নাইট্রোজেনের হাত কয়টা? নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। আই নো, আমরা জানি নাইট্রোজেনের হাত 3টা। আর কার্বনের হাত কয়টা? 4টা। দেখো প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত ফুলফিল হয়েছে? 3টা। নাইট্রোজেনের 2টা করে হাত। বাট অ্যাকচুয়াল নাইট্রোজেনের কয়টা হাত? 3টা হাত। কার্বনের অ্যাকচুয়াল কয়টা হাত? 4টা হাত। সো আমরা যদি কার্বন নাইট্রোজেনে ডাবল বন্ড দিয়ে দিই, দেখো কার্বন নাইট্রোজেনে ডাবল বন্ড দিয়ে দিই, একটা অন্তর অন্তর একটা গ্যাপ দিয়ে দিয়ে, ধরো এই কার্বন নাইট্রোজেনে ডাবল বন্ড দিয়ে দিলাম, দেখো এই কার্বনের 4টা হয়েছে, এই নাইট্রোজেনের 3টা হয়েছে। আবার দেখো এই নাইট্রোজেনের 3টা ফুলফিল করতে হবে, দিয়ে দিছি, এই নাইট্রোজেনের 3টা ফুলফিল হয়ে গেছে। তো এটা হচ্ছে মেলামাইনের সংকেত। এটা কিসের সংকেত? মেলামাইন। ঠিক আছে, সো মেলামাইনের সংকেত। ওকে, আরেকবার দেখাই, দেখো মেলামাইন কিভাবে আঁকবে, আরেকবার দেখাই। কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, কার্বন নাইট্রোজেন, জাস্ট লাইক বেনজিন শেপ, একটা কার্বন একটা নাইট্রোজেন। সেকেন্ড স্টেপ, কার্বনের সাথে কি দিব আমরা? অ্যামিনো গ্রুপ। কার্বনের সাথে কি দিব? অ্যামিনো গ্রুপ। সেকেন্ড স্টেপ, ঠিক আছে, কার্বনের সাথে অ্যামিনো গ্রুপ। থার্ড স্টেপ, কার্বন নাইট্রোজেনের সাথে বন্ড। ওকে, কার্বন নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড, মানে এদের বন্ড সংখ্যা ফুলফিল। আমাদের নতুন সাইকেলের ক্লাস মেহেদি 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেখো সাইকেল 2 তে পোস্ট করছি 7 সেপ্টেম্বর। নতুন সাইকেলের ক্লাস কবে থেকে শুরু হবে? 7 সেপ্টেম্বর। ওকে ডান। কয় সেপ্টেম্বর? 7 সেপ্টেম্বর থেকে নতুন সাইকেলের ক্লাস শুরু হবে। সো একটু ওয়েট করো, নতুন সাইকেলের ক্লাস 7 সেপ্টেম্বর। সো দেখো এখন পারবা কিনা দেখো। ওকে ভাইয়া দেখা যাচ্ছে স্টেপ 1 আমি একটু লিখে দিচ্ছি, এটা কিন্তু বুয়েটে আসবে রিটেনে। হ্যাঁ, বুয়েটে রিটেনে আসবে, খেয়াল করো। স্টেপ 1, স্টেপ 01 কি বলছি? কার্বন নাইট্রোজেন কার্বন, জাস্ট লাইক বেনজিন, বেনজিনের মতো। তারপর স্টেপ 2 কি বলছি ভাই বলো তো? কার্বনের সাথে অ্যামিনো গ্রুপ অ্যাটাচ। স্টেপ 3 কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড। স্টেপ 3 কি? কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড এড করা। ওকে ডান, ডান ডান ডান। ওকে ডান। এখন আসো, আমরা তো পলিমারে আগাবোই, সামনে আরো অনেক কিছু পড়ালেখা বাকি আছে আমাদের। এরপরে আমরা তো আজকে এই পর্যন্ত কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে সংযোজন পলিমার আর ঘনীভবন পলিমার, তাই না? আমরা তারপরে হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার, তারপরে ফ্রুক্টোজের স্ট্রাকচার, এগুলো পড়তে হবে আজকে। এখন আমরা হচ্ছে প্রশ্ন সলভিং এ যাব। আমি চিন্তা করছি হচ্ছে এই জিনিসগুলো যেহেতু সিলেবাসের বাইরে তোমাদের, হ্যাঁ, এই জিনিসগুলো যেহেতু তোমাদের সিলেবাসের বাইরে, সাথে কিছু প্রশ্ন সলভ করায় দিলে তোমাদের জন্য বেটার হবে। কি হবে? প্রশ্ন সলভ করায় দিলে ভালো হবে না? তো ডেইলি কিছু কিছু প্রশ্ন সলভ করাবো। যেমন আজকে শুধু ঢাবির প্রশ্নগুলো সলভ করাবো। কার? ডিইউ। আজকে আমরা কিসের প্রশ্নগুলো সলভ করব? ডিইউর প্রশ্নগুলো সলভ করব। সো ডিইউতে অর্গানিকে কি কি প্রশ্ন আসে? সো তোমরা রেডি? তোমরা কি রেডি কিনা একটু বলো। ঢাবিতে অর্গানিকে যেই ধরনের প্রশ্নগুলো আসে এগুলো আমরা সলভ করব আজকে। হ্যাঁ, তাহলে দেখা যাবে হচ্ছে আগামী কয়েকটা ক্লাসে আমাদের ঢাবি, বুয়েট, সিকেরুয়েট, অর্গানিক পুরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর সাথে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এটা কি আছে? C2H5। আজকে অ্যাপোলজি জানাচ্ছি ভাইয়া, আজকে তোমাদের প্রশ্নগুলো ভাইয়া টাইপ করতে পারি নাই, সরি ভাইয়া, একটু মানে দেরিতে প্ল্যানটা আসছে। সো C2H5OH এটা কি? এটার নাম কি বলো তো? ইথানল। এটার নাম কি? ইথানল। বা এটা কি একটা অ্যালকোহল, তাই না? এটা OH গ্রুপ আছে, এটা কি অ্যালকোহল। আর OH আমরা যেটা দেখি, হ্যাঁ, এটা কি একটা অ্যালকোহল। ডান। তারপর দেখো এটা কি করছে? জারিত করা হয়েছে, জারিত হয়ে জেড তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে কি পাই বলো তো? ঠিক আছে, অ্যাসিড পাই না? ঠিক আছে, অ্যালকোহলকে জারিত করলে মানে জারণ মানে কি? তীব্র জারণ বুঝবা ঢাবির ক্ষেত্রে। ধরো C2H5OH আমরা টেকনিকগুলো পড়ছিলাম, এটা জারিত হয়ে কি হবে জানো? এটা যখন জারিত হবে তখন এটা CH3COOH হয়ে যাবে। কেন ভাইয়া? তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া এরকমটা কেন হলো?
কারণ অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড হবে, মানে এক লাফে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড তারপরে অ্যাসিড, ধরে নিলাম আমরা তীব্র জারণ। আচ্ছা, যা C2H5 এর সাথে বিক্রিয়া করে এস্টার প্রস্তুত করে। কিভাবে আমরা শিওর হইলাম জেডটা অ্যাসিড? ঠিক আছে, কারণ কি অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল আবার বিক্রিয়া করে এস্টার তৈরি করে, দেখো মানে কি বলছে, এটা তো জেড, ঠিক আছে, এই জেড এর সাথে অ্যালকোহল মানে এই ইথানল আবার বিক্রিয়া করে কি তৈরি করবে, এস্টার। মানে দেখো CH3COOH, ভাইয়া দেখাচ্ছি, OH, আর এইখানের C2H5OH, দেখো C2H5, এইখানে OH টা লিখলাম। হ্যাঁ, সো কি হবে, আমি তোমাদের বলছিলাম হাইড্রোক্সাইড অপসারণে, মনে আছে তোমাদের, এই OH আর এখান থেকে H মিলে কি হবে, পানি বের হবে, -H2O, তাই তো, পানি বের হইলো। তো পানি বের হয়ে কি তৈরি হবে একটু দেখি যদি আমরা, দেখো CH3 C ডাবল বন্ড, তারপর একটা অক্সিজেন আছে দেখো, তারপর C2H5। সো এইটাকে, এই মূলকটাকে আমরা কি বলি দেখো তো, তোমরা একটু দেখো, COO C ডাবল বন্ড আর দুই পাশে অ্যালকাইল মূলক, এটা তো অ্যালকাইল মূলক, এটা অ্যালকাইল মূলক। তো আমরা এস্টারকে এইভাবে লিখি না, আর COOR, মানে কি C ডাবল বন্ড OR, আর এখানে তো একটা হাত থাকে, বুঝতে পারছো? সো এটা কি এস্টার তৈরি করছে। তো আমি বুঝতেই পারতেছি এই যে জেড যেটা আছে, জেড হচ্ছে আমাদের অ্যাসিড, ওকে, CH3COOH, বুঝতে পারছো? মানে যেভাবেই পেঁচায় দেখ না কেন, জেডটা হচ্ছে অ্যাসিড। তো এই যে টেকনিকটা কাজে লাগছে, তো বিক্রিয়া মাঝে মাঝে মুখস্থ থাকার থেকে টেকনিকটা কাজে লাগা বা টেকনিকটা মনে রাখাটা সবচেয়ে বেশি ইজিয়ার বা সবচেয়ে বেশি সহজ। আচ্ছা, পরেরটাই যাই, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটার উপস্থিতিতে বেনজেনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ঠিক আছে, দেখো বেনজিন, এই যে এই বিক্রিয়াগুলো গতদিন অনেক পড়াইছি, বেনজিন কি বলছে, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মানে কি অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, দেখো এগুলো পড়ানো হয়েছে কিনা। কি বলছে, এর উপস্থিতিতে বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইড, এসিটাইল ক্লোরাইড মানে কি আমরা জানি CH3COCl, এটা কি বিক্রিয়া বলো তো, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন না অ্যাসাইলেশন? তোমরা একটু বলো তো, এই বিক্রিয়াটার নাম কি, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন না অ্যাসাইলেশন? বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাসাইলেশন। দেখো এসিটাইল ক্লোরাইড মানে অ্যাসাইল মূলক যুক্ত হচ্ছে, তার মানে কি অ্যাসাইলেশন। আমরা তো জানি বেনজিনের এখান থেকে কি হয়, খেয়াল করো ঘটনাটা কি ঘটে, এখান থেকে কি হয়, একটু সার্কেল দিয়ে রাখি এই জায়গাটায়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এখান থেকে কি হয় খেয়াল করো, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা Cl, এই দুইটা মিলে কি হয়, HCl আকারে বের হয়ে যায় না, ভাই শিখেছি HCl আকারে, প্লাস কি এই বেনজিনের সাথে ক্লোরিনটা যুক্ত হয়ে যায়, তো এখানে কি তৈরি হয়, ক্লোরোবেনজিন তৈরি হয়। তো এই বিক্রিয়াটার নাম কি, ও সরি, এখানে তো ক্লোরোবেনজিন তৈরি হয় না, এই CH3CO মূলক যুক্ত হয়, COCH3, এটাকে কি বলা হয়, অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন, পড়াইছিলাম মনে আছে, অ্যাসিটোফেনন, অথবা এটাকে বলা হয় কি মিথাইল ফিনাইল কিটোন, তাই তো, মিথাইল ফিনাইল কিটোন, এটাকে কি বলা হয়, অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। তাই এটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, উত্তরটা কি হবে, অ্যাসিটোফেনন। ডান, মজা লাগতেছে? কঠিন প্রশ্ন হয় দেখো 21-22 কয়েকদিন আগে আসছে, যা পড়াইছি তার থেকেই আসে না। ওকে, পরের প্রশ্নটা দেখি, CH3MgX, এটাকে কি বলবা তোমরা? এই মানে এটা তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, দেখো এখানে কি আছে, অ্যালকাইল মূলক আছে একটা, ম্যাগনেসিয়াম মূলক আছে একটা, হ্যালাইড মূলক আছে। তো এইটার নাম কি, গ্রিগনার্ড বিকারক না? এটা কি একটা গ্রিগনার্ড বিকারক কিনা বলো তো, গ্রিগনার্ড বিকারক, এটা কি হবে, একটা গ্রিগনার্ড বিকারক হবে। এখন আসো পরেরটা দেখি, গ্রিগনার্ড বিকারকের সঙ্গে নিচের কোন যৌগটি বিক্রিয়ায় আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল মানে কি বুঝো, আইসো এন আইসো, ধরো এটা হচ্ছে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে সিম্পল একটা N অ্যালকোহল। আমরা যদি 2 ডিগ্রিতে যাই, ধরো 2 ডিগ্রি, একটা অ্যালকোহল গ্রুপ, এটার সাথে দুইটা মিথাইল মূলক আছে, ঠিক আছে, এই 2 ডিগ্রি অ্যালকোহলটাকেই বলা হয় আইসো অ্যালকোহল, ঠিক আছে, বা আইসোপ্রোপানল বলা হয়।
2 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে এটাকে কি বলা হয়? আইসোপ্রোপানল বলা হয়। সেটা মাথায় থাকবে তো। 2 ডিগ্রি অ্যালকোহলটাকে কি বলা হয়? আইসোপ্রোপানল বলা হয়। আই রিপিট, 2 ডিগ্রি অ্যালকোহলটারে কি বলি আমরা? আইসোপ্রোপানল বলি। তাহলে দেখো গ্রিগনার্ড বিকারের সাথে 2 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া নিচের কোন যৌগটি আইসোপ্রোপানল তৈরি করে? সো আমরা জানি গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা যদি হচ্ছে একটু ভারী অ্যালডিহাইড যুক্ত করি, অর্থাৎ ইথানল যুক্ত করি, কি যুক্ত করি? ইথানল, মনে আছে? তাইলেই 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাইলে কি পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর যদি গ্রিগনার্ড বিকারকের সাথে, মনে আছে কিনা, CH3 MgX, এটার সাথে যদি হালকা অ্যালডিহাইড HCHO, হালকা অ্যালডিহাইড যুক্ত করি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার এটা মনে আছে কিনা দেখো, গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা যদি একটা কিটোন যোগ করি, তাহলে আমাদের কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বোঝা গেছে আমরা যা পড়ি সেখান থেকেই পরীক্ষায় আসে। আমি পড়ার সময় বারবার বলে দিছিলাম, এটা কিন্তু 2বার 3বারও পড়ানো হয়েছে। তাহলে আমাদের কি লাগবে? ইথানল লাগবে। উত্তর পি নাম্বারটা, CH3 CHO। উত্তরটা কি? ইথানল। উত্তরটা কি? ইথানল। কারো কোনো কনফিউশন হচ্ছে? সবাই একটু বলো, বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই একটু বলবে, বুঝতে অসুবিধা হচ্ছে? আই থিঙ্ক নো। ওকে, পরেরটা দেখো, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? মনে আছে? টলেন বিকারক পরীক্ষা, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ, দুইটা জিনিস মনে আছে? বলো তো ভাইয়ারা, যে এত পড়াইছিলাম ভাইয়া, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ, দুইটা সলিউশনের কথা মনে আছে? ইয়েস অর নো বইলো, একটু রেসপন্স করো। টলেন বিকারক কি? ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, তাই না? আমরা বলছিলাম ডায়ামিন সিলভার 1 আয়ন, ঠিক আছে? এটাই হচ্ছে টলেন বিকারক। আর হচ্ছে ফেলিং দ্রবণ কি? কিউপ্রাস হাইড্রোক্সাইডের ক্ষারীয় মিক্সচার, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারীয় দ্রবণ অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, COOH2 হবে কিউপ্রাস হাইড্রোক্সাইড। হ্যাঁ, কিউপ্রাস হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটা ক্ষারীয় সলিউশন। সো এরা কি করে? এরা হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। এরা কার সাথে বিক্রিয়া করে? অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। কিটোনের সাথে কোনো বিক্রিয়া করে বলো তো? কিটোনের সাথে কোনো বিক্রিয়া করে এরা? এরা কার সাথে বিক্রিয়া করে? অ্যালডিহাইডের সাথে। কিটোনের সাথে কিন্তু কোনো বিক্রিয়া করে না এরা। তাহলে এই যে টলেন বিকারক পাইলাম ভাইয়া আমি, এই যে টলেন বিকারক, তো টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি করে? সিলভার দর্পণ দেয়। আবার অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কি করে? কিউপ্রাস অক্সাইডের লালচে পদক্ষেপ দেয়, লালচে পদক্ষেপ। আর এখানে কি দেয়? সিলভার দর্পণ দেয়। ঠিক আছে, মনে আছে কিনা সবকিছু মনে আছে? তাহলে এটা কি হবে? সিলভার দর্পণ কে দেয়? অ্যালডিহাইড। দেখো প্রোপানেল। ওকে, এখানে কি কি আছে? কিটোন আছে। কিটোন তো সবার আগেই দিবে না। প্রোপানন কি কখনো দিবে না। প্রোপানল অ্যালকোহল দিবে না। প্রোপিন অ্যালকিন দিবে না। উত্তর কি? প্রোপানেল মানে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি? টলেন বিকারক আর ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, বাট কিটোন কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না। এই কারণেই রিক্যাপ, বুঝতে পারছো? এই কারণেই রিক্যাপ, প্রশ্নগুলো এই কারণেই আবার পড়াচ্ছি যেন সবকিছু মনে পড়ে। আচ্ছা, তারপরে দেখো, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? কারা সক্রিয় করে বেনজিন বলয়কে বলো তো? যারা কি অর্থ প্যারা নির্দেশক না? যারা অর্ধ প্যারা নির্দেশক এরা কি করে? সক্রিয় করে। আর মেটা নির্দেশক কি করে? নিষ্ক্রিয় করে। এখন কারা অর্থ প্যারা নির্দেশক? ভাইয়া শিখাইছিলাম কিনা বলো তো? ভাইয়া বলছিলাম না? অর্থ প্যারা নির্দেশক কারা? যাদের সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে? তো এখানে দেখো সিঙ্গেল বন্ড কার কার আছে? ভাঙ্গাই, অ্যামিনোমূলককে ভাঙ্গাই। দেখো অ্যামিনোমূলকের কিন্তু সিঙ্গেল বন্ড আছে, তার মানে কি এটা উত্তর। বাকিগুলা কেন হবে না? দেখো নাইট্রোমূলক, খেয়াল করো না, N ডাবল বন্ড আর এটা একটা সন্নিবেশ বন্ধন।
তারপর দেখো সিএইচও মূলক, কার্বন, ডাবল বন্ড, হাইড্রোজেন, সবগুলোতেই ডাবল বন্ড আছে। SO3H এখানে তো আরো আগে আছে। ওকে, SO3H আরেকটা মনে হয় অক্সিজেন আছে। হ্যাঁ, SO3H। সো সবগুলোতেই ডাবল বন্ড আছে, বুঝতে পারছো? সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, শুধুমাত্র অ্যামিনো মূলকে সিঙ্গেল বন্ড আছে। একটা ব্যতিক্রম মনে রাখো, ঠিক আছে? সিঙ্গেল বন্ড থাকা সত্ত্বেও ব্যতিক্রম, এই যে ক্লোরিন। ক্লোরিন কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, নিষ্ক্রিয় করে। এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, বাট বেনজিন বলয়কে কি করে? নিষ্ক্রিয় করে। লিখে দিছিলাম তোমাদেরকে ক্লাসে, মনে রাখতে হবে। এই জিনিসগুলো ভুলে গেলে চলবে না, এগুলো ভুলে গেলেই শেষ, ভুলে গেলে আর ফিরে পাবা না। তারপর দেখো, আচ্ছা এই E2E1 পড়ানো হয় নাই, এটা তোমরা অনেকেই পারবে না। প্রোটিন অণুর পেপটাইড বন্ড পড়ানো হয় নাই। নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, বলো কি 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 চাইছে? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় বলো? ফেনল থেকে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা যায়? পিক্রিক অ্যাসিড চিনি কিনা বলেন তো? পিক্রিক অ্যাসিড চিনি, কয়েকদিন আগেই তো পড়াইলাম। পিক্রিক অ্যাসিড কোনটা? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল না? এখানে 2 নম্বরে একটা নাইট্রোমূলক, 4 নম্বরে একটা নাইট্রোমূলক, 6 নম্বরে একটা নাইট্রোমূলক। সো পিক্রিক অ্যাসিড কোনটা? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা এটাকে কি বলি আমরা? পিক্রিক অ্যাসিড বলি। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল যেটা আছে এটাকে আমরা কি বলি? পিক্রিক অ্যাসিড বলি। ওকে, পিক্রিক অ্যাসিড বলি। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে আমরা কি বলি? পিক্রিক অ্যাসিড বলি। নাইস, নাইস কিনা বলো? ওকে, এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এই যে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটারে কি বলি আমরা? পিক্রিক অ্যাসিড বলি। এখানে কি করছে? নাইট্রোমূলক গুলো যুক্ত হয়েছে। কিভাবে আসছে? নাইট্রেশনের মাধ্যমে। কিভাবে আসছে? নাইট্রেশন, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, আর কি আসছে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এই নাইট্রেশনটা না হইলে ফেনলের এই পিক্রিক অ্যাসিডটা হইতো? বলো, ফেনলের নাইট্রেশনটা না হইলে এই পিক্রিক অ্যাসিডটা তৈরি হইতো? হইতো না কিন্তু। তাহলে দেখো আমরা কি বলবো? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। শুধু নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হইলে হবে না, ঠিক আছে? ডায়ালুট নাইট্রিক অ্যাসিড হইলেও হবে না, শুধু সালফিউরিক অ্যাসিড দিলেও হবে না, কনসেন্ট্রেটেড যেটাই আছে। কারণ ডায়ালুট দিলে কি হবে? আমরা বলছিলাম না, অর্থনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল তৈরি হবে, ঠিক আছে? আমরা পড়ছি কিনা? ডায়ালুট দিলে কি হবে? হয় অর্থনাইট্রোফেনল তৈরি হবে, না হলে প্যারানাইট্রোফেনল। সুন্দরভাবে আমাদের নোট খাতায় আছে কিন্তু। সো দেখো, এইভাবে ডায়ালুট দিয়ে তোমাকে কনফিউজড করে দিবে যে সবগুলোতেই তো নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে। সো এইখানে বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো? পরেরটা দেখো, কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে? দেখো এগুলো পড়াইছি তোমাদের। কি বলছে? কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। দুইটা জিনিস, মানে এখানে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক ফিলিক অ্যাডিশন বিক্রিয়া দিবে। কোন যৌগটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দিবে? এটাই চাইছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন কে দিবে? এখন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার জন্য কি হবে? কার্বনে পজিটিভ সেন্টার থাকা লাগবে। কার্বনে কি থাকা লাগবে? পজিটিভ সেন্টার। আর অ্যাডিশনের জন্য কি থাকা লাগবে? ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। এখন দেখেন অ্যাডিশন কারা কারা দিতে পারে। দেখেন C2H4, এটা ডাবল বন্ড আছে, এটা অ্যাডিশন দিবে, বাট কি ধরনের অ্যাডিশন আমরা জানি না। C2H5, দেখেন C2H5Br, এখানে সিঙ্গেল বন্ড, এটা কি দিবে? অ্যাডিশন দিবে না, এটা কি দিবে? সাবস্টিটিউশন দিবে, মানে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। সিঙ্গেল বন্ড থাকলেই, মনে রাখবা, সিঙ্গেল বন্ড থাকলেই প্রতিস্থাপন, আর ডাবল বন্ড থাকলেই কি? অ্যাডিশন। বুঝতে পারছো? আবার দেখো CH3 CHO, CH3 C ডাবল বন্ড, তারপরে H, দেখো ডাবল বন্ড আছে, অ্যাডিশন TiON। আর C2H6 মানে কি? CH3 CH3 অ্যালকেন, তাই না? এটা কি? সাবস্টিটিউশন, সিঙ্গেল বন্ড। তা আমরা সাবস্টিটিউশন চিনলাম, অ্যাডিশন চিনলাম। এখন আসবে কোনটা নিউক্লিওফিলিক, কোনটা ইলেকট্রোফিলিক। একটা আছে ইলেকট্রোফিলিক, আরেকটা আছে নিউক্লিওফিলিক। এখন খেয়াল করেন, আমরা এই অ্যালকিনটা অলওয়েজ পরে আসছি ইলেকট্রোফিলিক দিবে,
এটা কি দিবে? এই যে পাই বন্ড আছে, এডিশনাল ইলেকট্রন আছে, এটা কি ধরনের এডিশন দিবে? ইলেকট্রোফিলিক। তাহলে এডিশন তো একটাই বাকি আছে, ঠিক আছে? এইটাই নিউক্লিওফিলিক এডিশন। কিভাবে হবে দেখেন, অক্সিজেন কি মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বন আর অক্সিজেনের তুলনায় কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তোমরাই বলো, কার্বন আর অক্সিজেনের তুলনায় কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের। সো অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিবে। তো অক্সিজেন কি আংশিক ঋণাত্মক হবে, আর কার্বন কি হবে? আংশিক ধনাত্মক হবে। এই যে পজিটিভ সেন্টার তৈরি হইলো, আমরা কি বলছিলাম, কার্বনে যদি পজিটিভ সেন্টার হয়, তা যে নিউক্লিওফাইল কি নিউক্লিয়াস লাভার, নিউক্লিওফাইল আমরা কি বলছি? নিউক্লিয়াস লাভার মানে কি? পজিটিভ সেন্টার লাভার। বুঝো কথাটা? নিউক্লিওফাইল মিন কি? এটার মিনিং হচ্ছে পজিটিভ সেন্টার লাভার। যে পজিটিভ সেন্টার লাভার সে কি করবে? নিজের যেখানে এই যে কার্বনের পজিটিভ সেন্টার আছে সেখানে দৌড় দিবে। এই দেখো, এগুলো দিয়ে কি বুঝাইছি? ইলেকট্রন, মানে এর ইলেকট্রনের অভাব নাই নিউক্লিওফাইলের, সে কি করবে? পজিটিভ সেন্টারে গিয়ে যুক্ত হবে। সো এটা কি? নিউক্লিওফিলিক অ্যাডিশন। উত্তর কি? সি নাম্বারটা। বুঝতে পারছো? সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থেকো। আগামী দিন দেখা হবে, আরো ভালো ভালো জিনিস নিয়ে দেখা হবে।